পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটার ও ডেড ভোটারকে এই লিস্টে রাখছেন, তাদের নাম বাদ দিচ্ছেন না, এরকম একগুচ্ছ অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে। এই 1.5 কোটি বাদ যাবে, 1 কোটি বাদ যাবে, 50 লাখ বাদ যাবে, আসলে পর্যবেক্ষণ বাদ কারা যাচ্ছে, প্রক্রিয়া কিভাবে চলছে। কোথাও মুখ্য সচিব প্রভাব খাটাচ্ছেন এমন চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। এবারের নির্বাচনে মূল হাতিয়ার যে রাজনৈতিক দল এসআইআর কে ধরে রাখতে পারবে সেই রাজনৈতিক দল কিন্তু গেনার হবে। যে স্বাধীনতার পর থেকে ইন্টেন্সিভ রিভিশন ছিল নিত্য নৈমিত্তিক প্রক্রিয়া, 13 বার হয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হিন্দুদের। রাজ্যে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করছে তৃণমূল। বিভিন্ন সময় ইলেকশন কমিশনের বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ করছে, আর এই জায়গায় দাঁড়িয়ে কোনো অংশে পিছিয়ে নেই বিজেপি। বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় এই এসআইআর আবহে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর এইবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগও জানালেন যে রাজ্যের মুখ্য সচিব তিনি পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটার ও ডেড ভোটারকে এই লিস্টে রাখছেন, তাদের নাম বাদ দিচ্ছেন না, এরকম একগুচ্ছ অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে। আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। সুচারুদা, আমরা বিভিন্ন সময় দেখেছি তৃণমূল একাধিক অভিযোগ কমিশনের বিরুদ্ধে করেছে, তবে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেই বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তার অভিযোগ ঠিক কী ছিল। দেখো, একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস লাগাতার নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করছে, ভারতীয় জনতা পার্টিও কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তারাও ছেড়ে দেবে নাকি, হাত গুটিয়ে বসে থাকবে নাকি? শুধুমাত্র তারা মুখেও স্টেটমেন্ট দিচ্ছে তা নয়, এই 1.5 কোটি বাদ যাবে, 1 কোটি বাদ যাবে, 50 লাখ বাদ যাবে, আসলে পর্যবেক্ষণ বাদ কারা যাচ্ছে, প্রক্রিয়া কিভাবে চলছে। এবার যে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে, তার মনে এবং তার দলের মনে একটা প্রশ্ন রয়েছে, এটা শুভেন্দু অধিকারী বোঝাতে চাইলেন। যে কারণে তিনি বললেন যে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে মৃত ভোটার মানে ডেড ভোটার এবং ভুয়ো ভোটারদেরকে এখনো লিস্টে রাখা হয়েছে। মুখ্য সচিবকে কাঠগড়ায় দাঁড় করালেন, তুমি ভাবতে পারছো মানে কতটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর অভিযোগ করছেন। রাজ্যের প্রশাসনের একজন শীর্ষ কর্তা মুখ্য সচিবের বিরুদ্ধে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, এবং তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি অভিযোগ করছেন মুখ্য সচিবের নেতৃত্বে মৃত ভোটার বা ফলস ভোটাররা এখনো লিস্টে রয়েছে। তাহলে কোথাও মুখ্য সচিব প্রভাব খাটাচ্ছেন এমন চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। নিঃসন্দেহে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং এ যাবৎকালে সেনসেশনাল কমপ্লেন বলতে পারো, সেই কমপ্লেন তিনি করলেন। আমরা জানি না এরপর নবান্নের তরফে কোনো প্রতিক্রিয়া আসবে কিনা, বা মুখ্য সচিব সরাসরি প্রেস কনফারেন্স করে কোনো বার্তা দেবেন কিনা, বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেন কিনা, তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কারণ যে অফেন্সিভ কথা পাবলিক ডোমেনে পাবলিকালি বলেছেন, তো নিজের মনে নয়, পাবলিক ডোমেনে শুভেন্দু অধিকারী বলেছেন, এই কথা তাকে কিন্তু প্রমাণ করতে হবে। যদিও তিনি বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তিনি স্পেসিফিক কিছু কমপ্লেন জমা দিয়েছেন, ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে আবার বলেছিলাম যে এবারের নির্বাচনে দুর্নীতি, এবারের নির্বাচনে শিক্ষা দুর্নীতি, এবারের নির্বাচনে বেকারত্ব, এবারের নির্বাচনে নারী নিরাপত্তা, এগুলো অনেক গৌণ প্রচারের বিষয়। এবারের নির্বাচনে মূল হাতিয়ার যে রাজনৈতিক দল এসআইআর কে ধরে রাখতে পারবে, যে রাজনৈতিক দল এসআইআর কে সঙ্গে নিয়ে আন্দোলনকে আরো অন্যরকম অন্য মাত্রায় গেরিলা আন্দোলনের রূপ দিতে পারবে, সেই রাজনৈতিক দল কিন্তু গেনার হবে। দেখো, সবাই লাভ লোকসানের একটা বিচার করছে। আবার সেই শতাধিকবার বলেছি, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছে একটা বৈধ ভোটার বাদ পড়লে আমরা দেখে নেব। আবার বিজেপি বলছে ভুয়ো ভোটার, মৃত ভোটার, জাল ভোটার, ভুতুড়ে ভোটার বাদ পড়লে এই যে ছাঁকনি দিয়ে যারা ভোটার তালিকায় এলেন তারা নির্বাচনে ভোট দিলে বিজেপির এ রাজ্যে ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা দাবি করছে। তো এর মাঝখানে শুভেন্দু অধিকারীর কি এমন হলো? তাহলে কি ভারতীয় জনতা পার্টি মনে করছেন যে এসআইআর প্রক্রিয়ার পরে
যাদের নাম বাদ যাচ্ছে তাদের ভোটার বাদ যাচ্ছে। তোমার মনে থাকবে পদ্মশ্রী প্রাপ্ত মাসুম আক্তারের সঙ্গে আমরা 3-4 সপ্তাহ আগে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে স্বাধীনতার পর থেকে ইন্টেন্সিভ রিভিশন ছিল নিত্য নৈমিত্তিক প্রক্রিয়া, 13 বার হয়েছে। এবারে এই এস যুক্ত হয়ে যাওয়া এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হিন্দুদের। সেই হিন্দুরা তাহলে বাদ পড়ছে বলে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাঁজ। এবং এই স্পেসিফিক একটা কমপ্লেন তিনি করে দিলেন মুখ্য সচিবকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, যে মুখ্য সচিবের নেতৃত্বে ভোটার লিস্টে এখনো মৃত ভোটার, ভুয়ো ভোটার রয়েছে। আমরা যদিও কমিশন সূত্রে জানতে পারছি অ্যারাউন্ড 28 থেকে 29 লাখের পাশাপাশি ইতিমধ্যেই বাদ পড়েছে। তাহলে তারা কারা? সেই ভেরিফিকেশন কি বিজেপি তার বুথ লেভেল কর্মী দিয়ে বা বুথ লেভেল এজেন্ট দিয়ে ভেরিফিকেশন করে ফেলেছে যে এই 28 লাখ 29 লাখ ভোটের মধ্যে তাদের ভোটাররাই বাদ পড়েছে, তাই জন্য তারা এত বিচলিত? আমি তোমাকে আবার বলছি 2026-এর নির্বাচনে এসআইআরই কি তৃণমূল, কি বিজেপি, কি বাম, কি কংগ্রেস, কি আইএসএফ, সবার কাছে এক এবং অদ্বিতীয় ইস্যু। একদমই হিন্দুত্বের প্রশ্ন একটা থেকেই যাচ্ছে এই আবহের মধ্যে দাঁড়িয়ে। এবং অপরদিকে উত্তরবঙ্গ থেকে যে হাওয়া উঠছে, যে একদিকে উত্তরবঙ্গ বিজেপির মূল ভোট ব্যাংক একসময় হয়েছে, বিজেপি প্রচুর ভোট পেয়েছে উত্তরবঙ্গ থেকে, ভুরি ভুরি ভোট, এবং সেই আবহ থেকে উত্তরবঙ্গের মানুষজন দাবি করেছিল পৃথক রাজ্যের, উত্তরবঙ্গের থেকে দাবি উঠেছিল। আর সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বললেন যে উত্তরবঙ্গের উন্নয়ন হবে, বিজেপি সরকার ক্ষমতায় আসলে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে উত্তরবঙ্গে এমন উন্নয়ন হবে যে পৃথক রাজ্যের দাবিটাই চলে যাবে। একদম এটা বলার খুব কারণ রয়েছে, কারণ উত্তরবঙ্গ নিয়ে একটা ম্যাপিং ভারতীয় জনতা পার্টির রয়েছে। আমরা এই অ্যাকশন রিয়াকশন পর্বের আগে আমরা এই নিয়ে একটা বিশেষ প্রতিবেদন করেছিলাম। সেখানে বিজেপি তার গোপন সাংগঠনিক রিপোর্টে বলছে উত্তরবঙ্গে 44টা আসন তারা পেতে চলেছে। মোট আসনের মধ্যে 44টা আসন পাওয়া মানে ভারতীয় জনতা পার্টির কাছে অক্সিজেন। কিন্তু ভালো করে বোঝো, সাম্প্রতিকতম সময়ের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেখানে নিশীথ প্রামাণিকের হার, জগদীশ চন্দ্র বসুনিয়া বা এরকমই কিছু একটা নাম, যিনি তৃণমূলের পক্ষ থেকে জিতলেন কোচবিহারে, এবং বিভিন্ন সময় দেখা গেল কোচবিহারের পঞ্চায়েত, জেলা পরিষদে যারা বিজেপিতে ছিলেন তারা আস্তে আস্তে তৃণমূলের দিকে ঢলে পড়লেন। এটা ঠিক, উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। অতীতে উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি অনেক ডিভিডেন্ড পেয়েছে। 2021-এর নির্বাচনের যদি পর্যালোচনা করো তাহলে যে 77টা আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিল তার 45% আসন এসেছিল কিন্তু উত্তরবঙ্গ থেকে। প্রচুর এমএলএ উত্তরবঙ্গ থেকে হয়েছিল। ফলে সেই উত্তরবঙ্গ এখনো বিজেপি মনে করছে শক্ত ঘাঁটি, যা হয়েছিল এবং যে প্রবলেম হয়েছিল তারা সেটা মিটিয়ে ফেলেছেন। এবার শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গকে একটা আলাদা প্যাকেজ দেওয়ার চেষ্টা করছেন। তাই জন্য বলছেন উত্তরবঙ্গের জন্য আগে ঢালাও উন্নয়ন হবে। তিনিও খুব ভালো করে জানেন যে দক্ষিণবঙ্গ তাদের যতটা না ডিভিডেন্ড বা অক্সিজেন দেবে, উত্তরবঙ্গ তার থেকে বেশি ভারতীয় জনতা পার্টিকে অনেকটা এগিয়ে রাখবে। সেই কারণে তিনি বলেছেন যে উত্তরবঙ্গের জন্য ঢালাও উন্নয়ন তিনি করবেন, এবং এমন উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করবে যদি তারা রাজ্যে ক্ষমতায় আসে, আগামী দিনে কোনো দিন উত্তরবঙ্গ থেকে পৃথক উত্তরবঙ্গের দাবি উঠবে না। তুমি জানো এই পৃথক উত্তরবঙ্গের ইস্যুটা ভীষণ একটা ভাইরাল ইস্যু, এবং আমরা অতীতে দেখেছি জন বার্লা থেকে শুরু করে দলের মধ্যেই একটা চোরা স্রোত বইতে শুরু করেছিল। অনেক নেতাই বলেছিল যে পৃথক উত্তরবঙ্গ হলে উন্নয়ন ভালো হবে। সেই সব দিক মাথায় রেখে শুভেন্দু অধিকারী কিন্তু এই কল দিয়েছেন, এবং তিনি বলেছেন উত্তরবঙ্গের জন্য যদি ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে উন্নয়নের জোয়ার বয়ে যাবে উত্তরবঙ্গে। কেউ একটা ব্যক্তিও, একটা নির্বাচিত প্রতিনিধি বা উত্তরবঙ্গের সাধারণ মানুষ দাবি করবে না পৃথক উত্তরবঙ্গ চাই। মানে এই লেভেলে তারা প্যাকেজটাকে নিয়ে যেতে চাইছে। দেখো, এটা নির্বাচনী টোপ বলতে পারো বা নির্বাচনের স্ট্র্যাটেজি বলতে পারো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যতই টোপ যা কিছু থাকুক, এখন কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটাই মেন। যে 4 ডিসেম্বরের পর কত লক্ষ মানুষ বাদ গেল, যারা বাদ গেল তারা কি বিজেপির ভোট ব্যাংক? তাদের গায়ে কি বিজেপি লেখা রয়েছে? নিশ্চয়ই নয়। তারা কি তৃণমূলের ভোট ব্যাংক? তারা কি বামেদের ভোট ব্যাংক? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কাদের ভোট ব্যাংক বাদ গেল সেটা কিন্তু অজানা। ফলে আগেই লাফালাফি করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসও আগে লাফালাফি করছে না, তারা খুব বুঝে শুনে ম্যাপিং করছে। ভারতীয় জনতা পার্টিও খুব বুঝে শুনে ম্যাপিং করছে। আসলে এই সময়ে সব দলের মধ্যেই একটা স্নায়ু স্রোত চলছে যে এসআইআর এর ইস্যুটাকে কে ধরে নিতে পারে। এসআইআর এর ইস্যুটা 4 ডিসেম্বরের পর থেকে যারা রাজপথ দখল করতে পারবে মিটিং মিছিল আন্দোলনের মাধ্যমে, তারাই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে প্রকৃতপক্ষে গেনার হবে। আমি তোমাকে আবার বলছি, দুর্নীতি নিয়ে নির্বাচন হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোথায় থেমে গেল? 77টা আসনে। কেন রিক? কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা ছিল অনেক জায়গায়। 3টে থেকে 77টা আসন হয়েছিল, ভোট শতাংশ অনেক বেড়েছিল, কিন্তু এখনো অনেক জায়গাতেই ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল এজেন্ট নেই। বিএলও যাচ্ছেন, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যাচ্ছে, কিন্তু বিজেপির প্রতিনিধি সব জায়গায় নেই। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে বিএলএ ঢুকছে না ভয়ে। বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্ট ঢুকছে না। তাহলে তুমি কি করে ম্যাপিং করছো যে প্রক্রিয়াটা কেমন হচ্ছে, কারা বাদ পড়ছে, কাদের গেন হচ্ছে, কাদের লাভ হচ্ছে? তুমি তো তোমার গ্রাসরুট লেভেলটাকেই এখনো ঠিক করতে পারোনি। ফলে ভারতীয় জনতা পার্টি যেটা ভাবছে যে বিহার মডেলকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ ফলাফল ছাপ ফেলা যাবে, একদম নয়। বিহারের পলিটিক্সের চরিত্র আলাদা, আর বাংলার রাজনীতির চরিত্র সম্পূর্ণ আলাদা। বিহারের রাজনীতির অঙ্ক যে অঙ্কে হয়েছে, বাংলার রাজনীতির অঙ্ক বা ভোট সেই অঙ্কে হবে না। এখানে তোমাকে ভাবতে হবে রাজ্য সরকারের প্রকল্পগুলো কিন্তু মানুষকে অনেক সুবিধে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রূপশ্রী, যুবশ্রী, এছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে যেগুলো প্রত্যন্ত গ্রামের মানুষ ওটার বাইরে কার্যকরী কিছু ভাবছে না এখনো, যে এইটা আমাকে অমুক দল দিতে পারবে। দ্বিতীয়ত যে বিষয় তোমাকে বলেছিলাম, আগেও বলেছি, এবারে 2026-এর নির্বাচন কিন্তু এসআইআর, সংশোধিত নাগরিকত্ব আইন আর ধর্মের ওপর ভিত্তি করে মানুষ খুব বিবেচ্যভাবে তারা ভোট দেবেন। এমনিতেই তুমি দেখতে পেয়েছো মতুয়াগড়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, একটা বিজেপি বিরোধী স্রোত কিন্তু বইতে শুরু করেছে। অনেকেই এবার রাখতে শুরু করেছেন যে বারবার এটা হচ্ছেটা কি। ফলে এরকম একটা পরিস্থিতিতে আবার বলছি, এসআইআরই 2026-এর মূল ইস্যু শাসক এবং বিরোধী দুপক্ষের কাছে। একদমই সুচারুদা, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। আমরা দেখেছি যে জন বার্লা উত্তরবঙ্গে বিজেপির অন্যতম নেতৃত্বে ছিলেন। তিনি যখন তৃণমূলে যোগ দেন, ঠিক তার এই 4 মাস আগেরই ঘটনা। তার আগে দিলীপ ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা তার বাড়ি গিয়ে বৈঠকে বসেছেন, কিন্তু কোনো লাভ হলো না। তা জন বার্লা চলে আসার পর সাংগঠনিক দিক থেকে কি কোনো দুর্বলতা দেখতে পাওয়া গেছে বিজেপিতে? না, প্রথমে তোমাকে একটা কথা বুঝতে হবে, বিজেপির যে অর্গানাইজেশন স্টাইল বা সাংগঠনিক স্টাইল সেটা কিন্তু সেমি রেজিমেন্টারি, অনেকটা কমিউনিস্ট পার্টির মতো। তাদের গঠনতন্ত্রটাও অনেকটাই সেরকম। ঠিক কমিউনিস্ট পার্টির যেমন পার্টির গণতন্ত্র বা সংবিধান রয়েছে, বিজেপিরও কিন্তু বেশ কিছু রকম ধরনের স্টাইল রয়েছে, সেমি রেজিমেন্টারি। ফলে এক্ষেত্রে বিজেপি কিন্তু ওই ব্যক্তি রাজনীতিতে বিশ্বাস করে না, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বা দক্ষিণপন্থী দলের ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিগার, আমি মেন, আমাকে দেখে 294টা আসনে ভোট দিন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিগার। বিজেপিতে কিন্তু এইভাবে ব্যক্তি রাজনীতি হয় না। আমি আবার বলছি, অতীতে বহু এরকম বিক্ষুব্ধ নেতা বিজেপি ছেড়েছেন, আলটিমেট তার রাজনৈতিক কেরিয়ার হয় ধুলোয় মিশে গেছে, নয় আর ফুটে উঠতে পারেননি। জন বার্লা অবশ্যই একটা ফ্যাক্টর, যেহেতু সে উত্তরবঙ্গের ভূমিপুত্র, একটা ফ্যাক্টর। এবং পৃথক উত্তরবঙ্গের দাবি যেমন তার কাছে ইস্যু ছিল, নির্বাচনে টিকিট পাওয়া একটা ইস্যু ছিল, সাংগঠনিক ওখানকার লোকাল নেতাদের সঙ্গে তার একটা দ্বন্দ্ব বিবাদ লেগে গেছিল। এই সমস্ত পরিস্থিতির কারণেই আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জন বার্লা। ঠিক, জন বার্লা বেরিয়ে আসা ভোটে একটা প্রভাব পড়েছে, কিন্তু তার মানে গোটা উত্তরবঙ্গে প্রভাব পড়েছে সেটা বলা যাবে না। আলিপুরদুয়ারের ছোট্ট বেল্টে প্রভাব ফেলতে পারে। দেখো, যদি জন বার্লা ছেড়ে এসে যদি খুব বিরাট কিছু হতো, তাহলে মনোজ টিগ্গা জিতলেন কি করে? ঠিক আছে, ফলে ওটা মানে সামগ্রিক ইস্যু ধরা যাবে না। কিন্তু আবার তোমাকে বলছি, উত্তরবঙ্গ এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কাছে শক্ত ঘাঁটি। তাই বারবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির নেতারা এই দাবি করছেন যে উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার বইবে, আর উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি আর কেউ তুলবে না। এটা অত্যন্ত আত্মবিশ্বাস এবং কনফিডেন্সের সঙ্গে বলছে। তুমি যে কথা বললে, যেটা দিয়ে আজকের এই প্রতিবেদন থেকে অ্যাকশন রিয়াকশন থেকে বিদায় নেব, আবার আমি তোমাকে বলছি, হয়তো বলবে দর্শকরা যে এক কথা 100 বার বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন
রাজনৈতিক দলগুলোর বুকে একটা দুরু দুরু ভয় দিয়ে গেল। সবাই ম্যাপিং করছেন, যারা ক্ষমতার অলিন্দে আছেন তারা ম্যাপিং করছেন আমরা ক্ষমতা থেকে চলে যেতে পারি, আর যারা ক্ষমতায় নেই তারা ভাবছেন আমরা এবারও পারবো তো, নয়তো কিন্তু সামনে খুব কপালে দুর্ভাগ্য আছে, সেটা ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে। 26-এর নির্বাচন যদি ভারতীয় জনতা পার্টির খারাপ হয়, মানে অনেক জায়গাতেই কিন্তু বিজেপির পার্টি অফিসে তালাচাবি পড়ে যাবে, সেটা বুঝতে পারছেন নেতৃত্বটা। তো তো কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এইবারের লড়াই মরণপণ লড়াই। যারা বিরোধী রাজনৈতিক দল অন্যান্য করেন ভারতীয় জনতা পার্টি ছাড়া, আমি তাদেরকেও বলছি এক ছাতার তলায় এসে কালার না দেখে ভোটটা দিন, তৃণমূল বিরোধী ভোটটা দিন। এই কথাটা কেন বলছে? খুব তাৎপর্যপূর্ণ। মিঠুন চক্রবর্তীর মতো লোক বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার, ফলে তিনি ইতিমধ্যেই প্রচার করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাকে ভাবতে হবে। ফলে খুব এসআইআর-এর সুতোর ওপরই ঝুলছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ। একদমই, এসআইআর-এর সুতোর ওপর রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎ। আর এই এসআইআর আবহ 4 ডিসেম্বরের পর প্রথম দফায় সেটা শেষ হওয়ার পর কে কতটা রাজনৈতিক ফায়দা লুটতে পারে, কে এসআইআরটাকে নিয়ে আগামী 26-এর নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে, কতটা এগোতে পারে। কারণ 26-এর নির্বাচনের মূল বিষয় এসআইআর। তাই এসআইআর সংক্রান্ত বিভিন্ন খবর নিয়ে আগামী সময়ে আবার আসবো আপনাদের সামনে। আজকের মতো অ্যাকশন রিয়াকশন থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।